স্যার, আপনি আমাকে এখনো কেন মারছেন? ভুলে যাবেন, আমি কিন্তু এখন আপনার বউ। এই মেয়ে, আমি তোমাকে কয়দিন পড়াইছি যে স্যার ফ্যার বলে অজ্ঞান হয়ে যাচ্ছ বিয়ের পরেও? ওই তো 3 মাস তো ম্যাথ করিয়েছেন। আমার নানি বলতো, একটা ছোট জিনিসও যদি কেউ শেখায় সে তোমার শিক্ষক। হয়েছে আপনার, আর পক পক করতে হবে না। এমন করে কান্না করছিলে মনে হয় বুইরা কাকুর সঙ্গে বিয়ে হয়েছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। নাকের জলে চোখের জলে আমার বেড নষ্ট করছো। কাজল লেপটে পেতনির মতো লাগছে। হ্যাঁ, আমাকে তো পেতনির মতো লাগবেই। আমাকে তো আপনি পছন্দ করেন না, হুদাই বিয়েটা করে আমার বরের সঙ্গে পিক তোলার স্বপ্নটা শেষ করে দিলেন বদলোক। দেখেন আপনার বউ আপনাকে ঝাঁটা ধরবে। কি বলছো? ভেবে বলছো তো? সুব্রতা কিছুক্ষণ ভেবে দাঁত দিয়ে জিভ কেটে ওয়াশরুমের দিকে ভোর দৌড় দিতে গিয়ে ধপ করে উল্টে পড়ল। সুব্রতা যে এমন করে ধপ করে উল্টে পড়বে তা কল্পনাও করেনি কাব্য। হুট করেই কাব্য হো হো করে হেসে দিল। সুব্রতা রাগে কিটমিট করে বলল, কোথায় নিজের বিয়ে করা বউটা পড়ে গেছে, টেনে তুলবেন, তা না করে হো করে হাসছেন। কাব্য সুব্রতার কথা শুনে ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। সুব্রতা বুঝতে পারলো এই বেটা কিছুতেই তাকে তুলতে আসবে না। সুব্রতা নিজে নিজেই কষ্ট করে উঠে দাঁড়ালো। পায়ে একটু ব্যথা পেয়েছে, সেদিকে পাত্তা না দিয়ে হন করে নিজের ব্যাগ থেকে একটা প্লাজো, ওড়না আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঠাস করে ওয়াশরুমের দরজা লাগাতেই কাব্য আরও বেশি হাসি পেল। কাব্য হাসি চেপে নিজ ড্রেস চেঞ্জ করে নিল। সুব্রতা ওয়াশরুমের দরজাটা একটু সরিয়ে মাথা বের করে টুকি দিল। আশেপাশে কাব্যকে না দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই গম্ভীর কণ্ঠে কাব্য বলে উঠল, রুমটা যেহেতু আমার আর রাত 12টা বাজে, সেহেতু আমার এই সময় বাহিরে থাকার প্রশ্নই ওঠে না। আমি কি বলেছি যে আপনার রুম থেকে আপনি বের হয়ে যান? কাব্য সুব্রতার কথায় পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করতে করতে বলল, বেডসাইড টেবিলে বিরিয়ানি রাখা আছে। আপনার বিরিয়ানি আপনি খান, আমার পেট ভরে গেছে। আমি বিরিয়ানি নিয়ে আসিনি, আম্মু দিয়ে গেছে। ও তাই বলেন? আমিও বলদ, আপনার কাছে আশা করাই বৃথা। কাব্য কোনো প্রতি উত্তর করল না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। সুব্রতা সোফায় পা তুলে বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগলো। আসলেই অনেক জোরে খিদে লেগেছিল তার উপর কাঁদতে কাঁদতে আরও খিদা লেগে গেছে। কাব্য চশমার নিচ দিয়ে সুব্রতার এমন খাওয়া দেখে হাসলো। হুট করে ফোনটা বেজে উঠতেই কপাল কুঁচকে কাব্য ফোনের দিকে তাকালো। ল্যাপটপটা কোলের উপরে থেকে সরিয়ে বেড সাইড টেবিলে রেখে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই কাব্য ধপ করে উঠে দাঁড়ালো। কি বলছেন এগুলো? ঈশিতা অ্যাক্সিডেন্ট কিভাবে করলো? কোথায়? আমি এখনই যাচ্ছি। সুব্রতা খাওয়া বাদ দিয়ে তাকিয়ে রইল কাব্যর দিকে। কাব্য তাড়াহুড়া করে বাইকের চাবি আর ম্যানিব্যাগটা নিয়ে বাহিরে চলে গেল। সুব্রতা শুধু গোল গোল চোখে তাকিয়ে রইল কাব্যর চাওয়ার দিকে। খাওয়া শেষ তার, হাত ধুয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। চোখ পেয়ে তার নোনাচল গড়িয়ে পড়তে লাগলো। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠে সুব্রতা। পেছনে তাকাতেই কাব্যর মা কবিতা বলে উঠলেন, কান্না করো না, এরপর থেকে দেখবে তোমার মায়ার কাব্য এমনভাবে জড়িয়ে যাবে যে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারবে না। যাই হোক, আসো, তোমায় ঘুম পাড়িয়ে দেই। বলেই কবিতা বেগম সুব্রতার হাত ধরে বেডের কাছে নিয়ে এলেন। সুব্রতাকে শুয়ে দিয়ে কবিতা বেগম আধশোয়া হয়ে সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কবিতা বেগম বললেন, তোকে তুই বললেই বলছি, আমার মেয়ে নেই। আমার খুব শখ ছিল একটা মেয়ের। তুই কি আমার মেয়ে হবি? হব তো আন্টি। আমি কিন্তু এখন তোর আম্মুর বান্ধবী না, তোর আম্মু এ লাগে। আম্মু বল। আচ্ছা আম্মু, তুমি কি আজ আমায় করুণা করলে? আমার বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে দেওয়ায় স্যারকে আমার সঙ্গে বিয়ে দেওয়াটা তোমার ভুল সিদ্ধান্ত হয়ে গেল না তো আম্মু? কবিতা বেগম সুব্রতার মাথায় হাত বুলাতে বুলাতেই বলল, দূর মেয়ে, এমন কেন হবে? আর প্রথমে আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চাইছিলাম। কিন্তু আম্মু, স্যার তো ঈশিতা আপুকে পছন্দ করে অনেক আগে থেকে। সেই জায়গায় আমাকে মেনে নিবে কিভাবে বলো? কবিতা বেগম সুব্রতার 2 হাত নিজের 2 হাতের মাঝে আবদ্ধ করে বলল, দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে সব সৃষ্টিকর্তা ঠিক করে রাখেন। আর যখন তোর মায়ের ঠিক করা ছেলেটা বিয়ের কিছু মুহূর্ত আগে পালিয়ে যায়, তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। আমি প্রথমেই তোর মাকে বলেছিলাম এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে না দিতে। কেবল এসেছি, দিয়েছিস রেজাল্ট, সুপাত্র দেখে হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। আর আমার আগে থেকে ঈশিতা মেয়েটাকে পছন্দ না। মেয়েটাকে আমি অনেক ছেলের সঙ্গে মিশতে দেখেছি, কিন্তু আমার ছেলে তো আমার ছেলে। কিছুতে আমি ওকে এই
মেয়েটার সাথে মেশা থেকে বিরত রাখতে পারছি না। কিন্তু বরাবরই আমি শিক্ষককে অন্য জায়গায় রেখে এসেছি। শিক্ষক শিক্ষকের জায়গায়, তাকে এমন একটা জায়গায় আমার পক্ষে মেনে নেওয়ার ব্যাপারটা আসলে। পাগলি একটা, আমি আগে তোর মায়ের ছোটবেলার বান্ধবী, আর তোর ম্যাথে কিছু সমস্যা ছিল বলে কাব্য একটু দেখিয়ে দিছে, এতে এত ওকে স্যার স্যার বলতে হবে না। কিন্তু এখন কোনো কিন্তু না, অনেক রাত হয়েছে, ঘুমাতো, পরশু আবার তোর রেজাল্ট দিবে। আমি জানি তুই খুব ভালো করবি, আমি নিজে তোকে অনেক দূর পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। ফজরের আজান কানে আসতেই সুব্রতার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে তাকাতেই সোফায় শুয়ে থাকা কাব্যর দিকে চোখ পড়ল। ধপ করে উঠে বসল সুব্রতা। একবার কাব্যর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু করে নামাজ আদায় করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। এই সময়টা সে এক কাপ কফি খায়, কিন্তু কি আর করার, জীবনটা যে হুট করে এমন অগোছালো হয়ে যাবে ভাবতেও পারেনি ও। সূর্য উদয় দেখে সুব্রতা বিড়বিড় করে বলল, নতুন জীবন সূচনার পরটা কেমন হবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে সহ্য শক্তি দাও ভালো মন্দ মেনে নেওয়ার। হাতের মেহেদির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের এক হাসি দিল সুব্রতা। ফোনটা বেজে উঠতেই সুব্রতা কপাল কুঁচকিয়ে কলটা রিসিভ করল। সরি এত রাতে কল করার জন্য, আর আমাকে দয়া করে মাফ করে দাও। আপনি তো পারতেন বিয়েটা প্রথমেই ভেঙে দিতে। এমন করে আমার গায়ে কলঙ্ক লাগানোর কি খুব দরকার ছিল? আমি আসলে আমার বাবার কাছে কিছু বলতে পারিনি। উনি আমার ভালোবাসাকে মেনে নিতেন না, আর আমি ওকে ছাড়া তোমার সঙ্গে কিভাবে জীবন অতিবাহিত করব বলো তো? আপনার জন্য তো আজ আমি কলঙ্কিত। যাই হোক, আল্লাহ হয়তো এটার মাধ্যমেই কিছু ভালো রেখেছেন। বাদ দে, ভালো থাকবেন। যার জন্য গিয়েছি তাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। বলেই খট করে কল কেটে দিল সুব্রতা। আর কিছু শুনতে মন চাইল না তার। থাক না, এত কথা বাড়িয়ে কি লাভ। ফ্রেশ হয়ে নিল। কাব্য এখনো ঘুমাচ্ছে সোফায়। সুব্রতা সেদিকে একবার তাকিয়ে চলে গেল রান্নাঘরে। কবিতা বেগম সকালে নাস্তা বানাচ্ছিল। সুব্রতাকে দেখে মুস্কি হেসে বলল, এত তাড়াতাড়ি উঠে গেল কেন মা? কাল রাতে তো অনেক রাতে ঘুমিয়েছিলে। সুব্রতা কবিতা বেগমের কাছে এসে দাঁড়িয়ে মুস্কি হেসে বলল, সমস্যা নেই আম্মু, আমি ফজরের সময় উঠি তো, আমার অভ্যেস আছে। পাশ থেকে কাব্যর ফুপু, যিনি কালকে রাতে এসেছেন, উনি বলে উঠলেন, এখনকার মেয়ে বাবা উঠেছে ঠিকই, কিন্তু এখন এসেছে কাজ করতে। কবিতা, আসলেই তুমি বোকার হাদায়। এই অলক্ষ্মী মেয়েটাকে কেন যে বউ করে নিয়ে আসলে বুঝি না বাপু। এমনিতেই কি আর বিয়ে ভেঙে যায়? হয়তো মায়ার মধ্যে কোনো খুঁত আছে। আর আমাগো পোলার কি সুন্দর দুধে আলতার গায়ের রং। মায়ার গায়ের রং ভালো না। কি যে করো না তুমি। কথাগুলো শুনে সুব্রতার চোখ বেয়ে নোনাচল গড়িয়ে পড়ল। এই কথাগুলোর ভয়ে করছিল সে। কবিতা বেগম কপাল কুঁচকিয়ে রাগান্বিত কণ্ঠে কাব্যের ফুপিকে বললেন, আপা, আমি দেখে শুনে আমার ছেলের বিয়ে দিয়েছি, আর গায়ের রং নিয়ে যে কথা বলছো, আমিও কিন্তু ফর্সা না। যুগ বদলে গেছে, এখনো তুমি সেই গায়ের রং নিয়ে পড়ে আছো। ছি, তোমার মতন মানুষের জন্য সমাজের এই অবস্থা। কাব্যর ফুপু দমে গেলেন না। কিছু বলতে নিবেন তার আগেই কাব্যর বাবা মিস্টার কবির চৌধুরী চশমা ঠিক করতে করতে বললেন, আপা, আমাকে কিছু বলতে বাধ্য করিস না। সুব্রতা মাথা নিচু করেছিল। কবির চৌধুরী সুব্রতার মাথায় হাত রেখে বললেন, মা, কুকুরের কাজ গেউ গেউ করা, সেদিকে খেয়াল করলে চলবে? এগুলো খেয়াল করলে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। যাই হোক, বাদ দেও তো এসব। আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, আমরা একসঙ্গে আজ অনেক গল্প করব। কবির চৌধুরীর কথা শুনে ওনার বোন রহিমা গটগট পায়ে সে জায়গা ছেড়ে চলে গেলেন। কবিতা বেগম হাসলেন। সুব্রতা মুখটা উঁচু করে চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, জানিস তো, মায়াবতীর চোখের জল একদমই মানায় না। আমি জানি তুই কেমন, কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। যা চা বানিয়ে তোর বাবাকে দিয়ে আয়, ও ভালো কথা। কাব্য ঘুম থেকে উঠেছে নাকি দেখেছিস তো? না উঠলে উঠিয়ে নিয়ে আসিস, নাস্তা করে কথা আছে। সুব্রতা হ্যাঁ বোধক উত্তর দিয়ে খুব যত্ন করে চা বানিয়ে কবির চৌধুরীর কাছে গিয়ে দিল। কবির চৌধুরী খুব খুশি হলেন। তৃপ্তি নিয়ে চা খেতে লাগলেন। সুব্রতা পর্দাটা একটা সরিয়ে সোফায় তাকিয়ে কাব্যকে না দেখে কপাল কুঁচকিয়ে ফেলল। চোখ ঘুরিয়ে খাটের উপর তাকাতেই দেখলো কাব্য উল্টো হয়ে শুয়ে আছে। সুব্রতা ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। গলাটা পরিষ্কার করে বলল,
স্যার উঠুন, আপনার আম্মু আপনাকে ডাকছে। কাব্যর কোনো হুঁশ নেই। সুব্রতার ডাকটা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কাব্যের। সুব্রতা ইতস্তত হয়ে হালকা করে ঢাকা দিতেই কাব্য হুড়মুড় করে উঠে গেল। গোল গোল চোখে সুব্রতার দিকে তাকায়, অবাক কণ্ঠে বলল, এই তুমি এখানে কি করছো? তোমার রেজাল্ট বের হয়েছে নাকি? তুমি কি ম্যাথে ফেল করেছো? আমার কোনো দোষ নাই বাবা, সব দোষ তোমার। কাব্যের কথা সুব্রতা বিরক্তিতে কপাল কুঁচকিয়ে কোমরে হাত দিয়ে বলল, হয়েছে আপনার ফাউল কথা, এখন উঠুন। কাল যে বিয়ে করলেন ভুলে গেছেন? কাব্যর সব কথা মনে পড়তেই দাঁত বের করে বলদের মতো একটা হাসি দিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। সুব্রতা ধপ করে বিছানায় বসে পড়ল। তার এখন থেকে টেনশন লেগে গেছে, কাল রেজাল্ট দিবে, কি জানে কি হয়। সুব্রতার ভাবনায় সেদ ঘটল কাব্যের গাঁটটা খেয়ে। কাব্য মুখ মুছতে মুছতে বলল, টেনশন করে কি করবে? বিয়া করছো, ফেল করলেও কেউ কিছু বলবে না। এখন চলো খেতে। বলে চলে গেল কাব্য রুম ছেড়ে। কাব্যর এমন কথাই খুব মন খারাপ হলো সুব্রতার। চোখ বেয়ে কয়েক ফোঁটা ননা জল গড়িয়ে পড়ল। কবিতা বেগমের ডাক শুনে সুব্রতা তাড়াতাড়ি চোখের পানি মুছে চলে গেল খাবার টেবিলে। সুব্রতা মন খারাপ করে খাবার খেতে দেখে কবিতা বেগম জিজ্ঞাসা করলেন কিছু হয়েছে নাকি, কিন্তু সুব্রতা কথা এড়িয়ে গেল। বিকাল হয়ে গেছে। যত সময় যাচ্ছে সুব্রতার টেনশন বাড়ছে। কাল রাতে কাব্য ঈশিতার কাছে কেন গেল, কি হলো সেখানে, কিছুই জিজ্ঞেস করেনি সুব্রতা। জানার কোনো ইচ্ছাও নেই। সুব্রতা দাঁড়িয়েছিল ছাদের কার্নিশ ঘেঁষে। আবহাওয়া বেশি একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। হাওয়ায় সুব্রতা ঘন কালো চুলগুলো উঠছে। কাব্যর সকালের কথাটা খুব আঘাত করেছে সুব্রতাকে। রহিমা বেগমও তখন কথা শোনালেন। এমনিতেই কালকের রেজাল্টের টেনশনে ভালো লাগছিল না, তার উপর এগুলো ঝামেলা আর ভালো লাগে না তার। সুব্রতার পাশে কাব্য এসে দাঁড়ালো। সুব্রতা সেদিকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কাব্য গলা পরিষ্কার করে বলল, তোমার বাবা এখন কেমন আছেন? আগের থেকে একটু ভালো আছে। দেখো সুব্রতা, আমি সব সময় পরিষ্কার করে সব বলতে পছন্দ করি। তুমি জানো আমি ঈশিতাকে ভালোবাসি। তারপর তোমাকে কেন বিয়ে করলাম জানতে চাইবে না? আমি আর কি জানতে চাইবো বলুন? আমার কথার আবার কোনো গুরুত্ব আছে নাকি? যে যেই দিকে যেতে বলবে আমার তো সেই দিকেই যেতে হবে। কাব্য এক পলক সুব্রতার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার বাবা আমাদের অনেক বড় সহযোগিতা করেছে। আমাদের বিজনেসে যখন অবস্থা খুব খারাপ ছিল তখন উনিই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কাল যখন তোমার বাবা অসুস্থ হয়ে যায়, তোমার মায়ের অবস্থাও খারাপ হয়ে যায়, তখন আমার মা আমাকে তোমাকে বিয়ে করতে বলে। আমি ঈশিতাকে ভালোবাসি বলেই রাজি ছিলাম না। পরে আম্মু বলে আমি যদি তোমাকে এখন বিয়ে না করি তাহলে আম্মুর মরা মুখ দেখব। এই কথা শোনার পর আমি কিছুই করতে পারিনি। আমার বিয়ের কথা শুনে রাতে ঈশিতা অ্যাক্সিডেন্ট করে। রাতে হাসপাতালেই ছিলাম। আম্মু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করে। তোমাকে কিছু বলারও সুযোগও পাইনি। তো কি ডিভোর্স চাইছেন নাকি? বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, না, আমি এমন কিছুই করব না, কারণ আমি ঈশিতাকে ভালোবাসি। ঈশিতা না, ওর তো আরও ভালোবাসার মানুষও আছে। শুধুমাত্র টাকার জন্য ও আমার সঙ্গে ছিল। ভাবতেই নিজের ওপর হাসি আসে আমার। আমি কতটা বলদ, এতদিন বোকা বানিয়ে গেছে আমাকে ওরা, আর আমি বুঝতেও পারিনি। কবিতা বেগমের ডাকে দুজনেই পেছনে ফিরে তাকালো। কবিতা বেগম ওদের কাছে এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, দেখ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি যা করেন ভালোর জন্যই করেন। দেখ সুব্রতা, তোর জন্য শিশি ঠিক ছিল না, আর কাব্য তোর জন্য ইশিটা ঠিক ছিল না। সেজন্যই তো ভাগ্য তোদের এক করে দিয়েছে। এতদিন তো নিজের মনের মতন জীবন চেয়েছিলে, এবার জীবনকে জীবনের মতন চলতে দে, দেখ না কি হয়। বলেই হেসে চলে গেলেন কবিতা বেগম। কাব্য শুভ্রতা দুজন দুজনের দিকে তাকালো। হাওয়ায় বেগ বাড়ার সাথে সাথে শুভ্রতার চুলও উঠছে সেই বেগে। কাব্য তাকিয়ে আছে শুভ্রতার দিকে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সরি শুভ্রতা, সকালের কথায় তুমি কষ্ট পেয়েছ। কথাগুলো বলার আগে আমার ভাবা উচিত ছিল। শুভ্রতা কিছু বলল না। মেঘ ডাকতেই কাব্য শুভ্রতার হাত ধরে বলল, চলো এখন নিচে যাই, বৃষ্টি আসবে। বলতে বলতেই বৃষ্টি চলে আসলো। শুভ্রতা কাব্যর দিকে তাকিয়ে বলল, ভিজে তো গেছেনি, একটু ভিজিয়ে না হয় আজ। কাব্য শুভ্রতার দিকে তাকিয়ে আর না করতে পারল না। হাত ছেড়ে দিল শুভ্রতার। কাব্য দাঁড়িয়ে রইল বুকে হাত গুছিয়ে। শুভ্রতা খুশি হলো কাব্যর হাত ছেড়ে দেওয়ায়। শুভ্রতা নিজের দুই হাত দুই পাশে প্রসারিত করে মুখটা আকাশের দিকে মেলে দিয়ে চোখ বুজে নিল। অনুভব করতে লাগলো বৃষ্টির প্রতিটি পবিত্র স্পর্শ। কাব্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে শুভ্রতার দিকে।
কোথায় আগে তো এত সুন্দর সে দেখেনি সুব্রতার। সে আজ কেন এমন অনুভব হচ্ছে তার? সুব্রতার হাঁচি দিতেই কাব্যর ভাবনার ছেদ ঘটল। কাব্য এগিয়ে গিয়ে সুব্রতার হাত ধরল। হাত ঠান্ডা দেখে কাব্য রাগান্বিত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজতে দিছে বলে এত কেন ভিজতে হবে? এখন যদি জ্বর আসে তখন কি হবে? হাত কত ঠান্ডা হয়ে গেছে দেখছো, চলো এখন। সুব্রতা কিছু বলতে নিবে তার আগেই কাব্য ওকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, চলো এখন, পরে জ্বর আসলে আম্মু তো আমাকে দোষ দিবে। কাব্য হাত ধরে নিয়ে যেতে লাগলো সুব্রতাকে। সুব্রতা চুপচাপ মাথা নিচু করে যেতে লাগলো। বাসায় আসতেই দেখতে পেল কবিতা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য আর সুব্রতা দুজনই অপরাধীর মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তোরা কি এখনো ছোট আছিস? বৃষ্টিতে এত সময় ভিজেছিস যে জ্বর আসলে কি হবে? বলতে দেরি, কিন্তু দুজনের হাঁচি দিতে দেরি হলো না। কাব্য আর সুব্রতা দুজনের দিকে তাকালো। কবিতা বেগম ধমক দিয়ে বলল, যা তোরা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি কফি বানাচ্ছি, দুজন খাবি। দুজনেই রুমে চলে গেল। কাব্য কাপড় নিয়ে সুব্রতাকে বলল, এই রুমের ওয়াশরুমে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। সুব্রতা ও কাব্যর কথায় সম্মতি দিয়ে চলে গেল ওয়াশরুমে। রাত হয়ে গেছে। সুব্রতার জ্বর এসেছে, কাব্যর একটু সর্দি লেগেছে। কবিতা বেগম দুজনকেই খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। কবিতা বেগম কাব্যকে সুব্রতার খেয়াল রাখতে বলে চলে গেলেন। আর কোনো সমস্যা হলে তাকে ডাকতে বলে গেছেন। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে বারান্দায় থাকা বেলি ফুলের আর কুঞ্জলতার গাছটা ভিজে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। শিশির বিন্দুর ন্যায় ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গাছগুলোর পাতা বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কাব্য খেয়াল করলো আজ অন্য দিনের চেয়ে বেলি ফুল অনেকটা বেশি ফুটেছে। কাব্য অনেকক্ষণ যাবৎ এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলো। এখন চোখটা লেগে এসেছে তার। কাব্য বারান্দার থেকে রুমে আসতেই দেখলো সুব্রতা ঠান্ডায় কাঁপছে। কাব্য কাবার্ড থেকে একটা কম্বল বের করে সুব্রতার গায়ে দিয়ে দিল। সুব্রতা কম্বলটা টেনে আরামে ঘুম দিল। কাব্য ওর কপাল চেক করে দেখলো এখন সুব্রতার জ্বর অনেকটাই কম। কাব্য স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজের কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকাল থেকে টেনশনে সুব্রতা খানাপিনা বাদ দিয়ে বসে আছে। কবিতা বেগম অনেকবার চেষ্টা করেছে সুব্রতাকে খাওয়ানোর, কিন্তু সুব্রতা কিছুতেই খাচ্ছে না। অন্যদিকে কাব্য বেঘুরে ঘুমাচ্ছে। যত সময় যাচ্ছে সুব্রতার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে কাব্যর ফুপো মুখ বাঁকিয়ে সবার সব কিছু পর্যবেক্ষণ করছে। কবিতা বেগমের ফোন বেজে উঠতেই দেখলো সুব্রতার মা বাবা ভিডিও কল দিয়েছে। উনি রিসিভ করে কথা বললেন। সুব্রতাকে কথা বলতে দিলেই সুব্রতা টেনশনে কান্না করে দেয়। সুব্রতা এমন অবস্থা দেখে সবাই থতমত খেয়ে যায়। সুব্রতার এমন অবস্থা দেখে কাব্যর ছোট ভাই কিরণের এখন টেনশন ধরে গেছে। সামনের বার ওর পরীক্ষা তা যেন ভুলেই গেছে। মনে হচ্ছে ওর রেজাল্ট দিবে। কবিতা বেগম সুব্রতাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এমন সময় কাব্য হাম পাততে পাততে উঠে এসে এই পরিস্থিতি দেখে থতমত খেয়ে যায়। পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে কাব্য গিয়ে সুব্রতার পাশে বসে। সুব্রতার ডান হাত নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, শান্ত হও সুব্রতা, আমি জানি এখন তোমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু দেখো তুমি যদি এখন আশা অনুরূপ ফল না পেয়ে ভেঙে পড়ো তাহলে আল্লাহ নারাজ হবে তোমার প্রতি। তিনি জানেন তোমার জন্য কোনটা ভালো, আর আমি বিশ্বাস করি তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তুমি ভালো স্টুডেন্ট, আর আল্লাহ তোমাকে নিরাশ করবে না, দেখে নিও। কাব্যর কথাগুলো শুনে কিছুটা ভরসা পেল সুব্রতা। চোখ বন্ধ করে চুপ করে রইল সে। কাব্য দীর্ঘশ্বাস নিয়ে সুব্রতার রেজাল্ট দেখার ল্যাপটপটা নিয়ে এলো। কাব্য একবার মায়ের দিকে তাকিয়ে সুব্রতার দিকে তাকালো। একদিনের জ্বরে আর রেজাল্টের টেনশনে মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণ কারো কোনো শব্দ না পেয়ে সুব্রতা পিটপিট করে চোখ খুলল। সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। সুব্রতার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। সে এক করুণ দৃষ্টি কাব্যর দিকে রাখতেই কাব্য হেসে দিল। কাব্যের হাসি দেখে সুব্রতার যায় অবস্থা। কাব্য এবার জোরেই হেসে দিল আর বলল, আরে পাগলি, এবার টেনশন করা বন্ধ করে দাও, তুমি জিপিএ 5 পেয়েছো। সুব্রতা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। সুব্রতার বাবা মা দুজনেই ভিডিও কলে ছিল, দুজনের মুখেই হাসি। সুব্রতা খুশিতে আলহামদুলিল্লাহ বলে কান্না করে দিল। কাব্য সুব্রতাকে বলল, বলেছিলাম না ভালো করবে, এখন যাও কিছু খেয়ে নাও, চোখ মুখের কি অবস্থা করেছ। খাওয়া শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বে। কাব্যর ফুপো রেগে মেগে উঠে গেল। ওনার যাওয়ার দিকে তাকিয়ে সবাই হেসে দিল।
দেখছো, আমি ম্যাথ করাইছি দেখেই তুমি এত বেশি নাম্বার পেয়েছো। দেখতে হবে কে করিয়েছে। কাব্য চৌধুরী। এমন ভাব নিচ্ছেন মনে হয় আপনি আমার পরীক্ষাটা দিয়ে দিছেন। সুব্রতা মা, তুই যা, তোর চোখ মুখে পানি দিয়ে আয়। আর কাব্য, এখন মেয়েটার পিছু ছাড়তো, সকাল থেকে মেয়েটা কিছু মুখে দেয়নি। সুব্রতা উঠে গেল রুমের দিকে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এখন অনেকটা শান্তি লাগছে ওর। বাইরে বৃষ্টি পড়ছে। কবির চৌধুরী বৃষ্টির মধ্যেই চলে গেছে মিষ্টি কিনতে। আজ সে অফিসে যায়নি, ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিচ্ছেন। অন্যদিকে খুশি মনে কবিতা বেগম কল করে সবাইকে জানাচ্ছেন সুব্রতার রেজাল্টের কথা। কিরণ আজ স্কুলে যাবে না, বাহিরে বৃষ্টি পড়ছে তাই। কাব্য খাবার হাতে নিয়ে রুমে একটা টুকি দিল, দেখলো সুব্রতা বারান্দায় দাঁড়িয়ে আছে। কাব্য খাবারটা বেড সাইড টেবিলে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে সুব্রতাকে ডেকে বলল, খাবারটা খেয়ে নাও। সুব্রতা কিছু না বলে রুমে চলে এলো, সোফায় বসে খেতে লাগলো। কাব্য ট্রাউজারের পকেটে হাত রেখে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল সে। সুব্রতা খাবারটা শেষ করে রান্নাঘরে গেল। আমতা আমতা করে কবিতা বেগমকে বলল, আম্মু আমি মার কাছে যেতে চাই একটু। আরে আমিও এইটাই ভাবছিলাম, বিকালে কাব্যকে নিয়ে যেতে বলবো না। সুব্রতার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। কবিতা বেগম বললেন, যা, কাব্যর সাথে গিয়ে গল্প কর, আমি এই দিকটা সামলে নিচ্ছি। এইখানে থাকি না আম্মু, তোমার কাছে সাহায্য করি। যা ওর কাছে, এখন ওর তোকে প্রয়োজন, গিয়ে কথাবার্তা বল, ভালো লাগবে। সুব্রতা না করতে পারল না, ধীর পায়ে চলে গেল রুমের দিকে। রুমে গিয়ে দেখলো কাব্য এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। সুব্রতা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে, বৃষ্টির দিকে তাকিয়ে বলল, মন খারাপ? না, তেমন কিছু না। বৃষ্টি কারোর জন্য আনন্দের, আবার কারোর জন্য কষ্টের। আপনার মনে আছে আমরা ছোটবেলায় দুজন মিলে কাদায় খেলতাম? কত স্মৃতি জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে, স্কুল জীবনের কত স্মৃতি। তুমি কি এখন বড় হয়ে গিয়েছো নাকি? আসছে স্মৃতিচারণ করতে। নাক টিপ দিলে এখনো দুধ বের হবে। আসছে ছোটবেলার কথা বলতে। আপনি কি জানেন? আপনি কিছু জানেন না। আমার বিয়ে ঠিক হলো, বিয়ে ভেঙে আবার আপনার সঙ্গে বিয়ে হলো। মানুষ কি উল্টাপাল্টা কথা বলে, সেগুলো সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। পরিস্থিতির চাপে পড়ে আমি কেমন মানসিক যন্ত্রণায় আছি আপনি কেমনে বুঝবেন? আপনি তো সামান্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দেবদাস হয়ে বসে আছেন। কোথায় আমি আসলাম আপনার মন ভালো করতে, আর আপনি আমার মুডটাই বিগড়ে দিলেন। এগুলোর জন্যই আপনাকে আমার ভালো লাগে না। কথাগুলো বলেই হন হন পায়ে রুমে চলে গেল সুব্রতা। কাব্য হা হয়ে আছে। সুব্রতা যে এত খেপে যাবে তা বুঝতে পারেনি কাব্য। কাব্য কপাল চাপড়ালো। কাব্য রুমে এসে কাবার্ড খুলে একটা বক্স বের করে ধীর পায়ে সুব্রতার পাশে সোফায় গিয়ে বসলো। সুব্রতার গাল ফুলিয়ে রেখেছে। সুব্রতার এমন ফেস থেকে হাসি পেল কাব্যের। সে জানে কিভাবে এই রাগ গলে যাবে। কাব্য নিজের হাসি কন্ট্রোল করে বলল, সরি বলে হাতে থাকা বক্সটা সুব্রতাকে দিল। সুব্রতা মুখ ঘুরিয়ে বলল, আপনার গিফট আপনিই রাখুন, আমাকে কেন দিতে আসছেন? তুমি যখন নিবেই না তখন আর কি করার। আমি না হয় এই গিফটটা অন্য কাউকে দিয়ে আসি। সুব্রতা আর চোখে তাকালো কাব্যর দিকে। কাব্য ঠিকই বুঝতে পারছে কাব্য উঠে যাবে, তার আগেই সুব্রতা খপ করে গিফটটা কেড়ে নিল। কপাল কুঁচকিয়ে বলল, আমার গিফট আপনি কোন সাহসে অন্য কাউকে দিতে যান? কাব্য চুলটা পেছনে ঠেলে ঠোঁট টিপে হাসলো। সুব্রতা মুখ ভেঙচি দিয়ে গিফট বক্সটা খুলল। এক বক্স চকলেট দেখে সুব্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল। খুশিতে কাব্যের হাত ধরে বলল, ধন্যবাদ আপনাকে। আমি তো ভাবতেও পারিনি আপনি এমন গিফট দিবেন আমাকে। আই এম সো হ্যাপি। কাব্য নিজের হাতের দিকে তাকাতেই সুব্রতা কাব্যের দৃষ্টি অনুসরণ করে তাকালো কাব্যর দিকে। সুব্রতা বুঝতে পেরে হাতটা ছেড়ে দিয়ে দাঁত দিয়ে জিভ কেটে দিল দৌড়। সুব্রতার এমন কাণ্ডে জোরে হেসে দিল কাব্য আর বলল, আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। তোর মা ফোন করেছিল, তোকে কল করতে বলল। সুব্রতা কল দিল ওর মা সাবরিন বেগমকে। সুব্রতা বলল, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। রে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বোন তো অস্থির হয়ে গেছে তোর সঙ্গে দেখা করার জন্য। ও এই কথা, আমি বিকেলে আসছি ওই বাসায়, উনি রাখতে যাবেন ওখানে। সাবরিন বেগম খুশি হয়ে গেল মেয়ের কথা শুনে। আরও কিছু কথা বলে সাবরিন বেগম কল কেটে দিলেন। বিকেলের আবহাওয়াটা বেশ ভালো লাগছে কাব্যের। কাব্য বাইকে বসে অপেক্ষা করছে সুব্রতার। গেটের দিকে তাকাতেই চোখ আটকে গেল ওর।
নীল শাড়ি পরিহিত শুভ্রতাকে এক অন্যরকম সুন্দর লাগছে। কালো ঘন লম্বা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে, মৃদু বাতাসে চুলগুলো আপন গতিতে খেলছে। কানের পাশে থাকা বেলি ফুল দেওয়াতেই শুভ্রতার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। শ্যামবর্ণের মায়াবী চোখে কাজল দেওয়াতে চোখগুলো যেন আরও আকর্ষণীয় লাগছে। মেকআপ ছাড়া চেহারায় যেন কোনো কমতি নজরেই আসছে না কাব্যের হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো শুভ্রতার। বেশ কয়েকবার ডাকার পরেও কাব্যের কোনো হেলদোল না দেখে শুভ্রতা কাব্যর হাতে একটা চিমটি কেটে দিল। কাব্য লাফিয়ে উঠল, শুভ্রতা হেসে উঠল। শুভ্রতার হাসিতে কি যেন ছিল। কাব্যর মনে হলো শুভ্রতাকে সারা জীবন সামনে বসিয়ে হাসাতে। শুভ্রতা কপাল কুঁচকিয়ে বলল, এমন হিরো সেজে হা করে আমার দিকে না তাকিয়ে থেকে চলুন, যাই, সবাই আমাদের অপেক্ষা করছে। কাব্য বাইকে উঠে বসলো। শুভ্রতা তাকালো কাব্যের দিকে। ফর্সা মুখে চাপদাড়ি, চিকন ফ্রেমের চশমায় খারাপ লাগছে না। সাদা শার্ট, নেভি রঙের জিন্সের হিরো থেকে কিছু কম লাগছে না কাব্যকে। কাব্য বাইকের সামনে গ্লাসে তাকিয়ে মুস্কি হেসে বলল, এমন করে তাকিয়ে থেকো না, আমার আবার নজর লেগে যাবে। আমার ঠেকা পড়েছে আপনার দিকে নজর দিতে। আপনি যে আমার দিকে তাকিয়ে থাকলেন তখন, আমার যদি এখন শরীর খারাপ হয়। কাব্য কিছু বলল না। হুট করেই আবহাওয়াটা খারাপ হয়ে গেল। কাব্য চিন্তিত কণ্ঠে বলল, এখন বাইক থামিয়ে ছাউনিতে দাঁড়াতে হবে, বৃষ্টি হবে এখন। বলতে বলতেই বৃষ্টি চলে এলো। কাব্য তাড়াতাড়ি করে বাইক থামিয়ে শুভ্রতার হাত ধরে দৌড়ে ছাউনিতে গিয়ে দাঁড়ালো। একটু কি বৃষ্টিতে ভেজা যায় না? না, যায় না এখন, কেবল জ্বর থেকে উঠলে। এখন আবার বৃষ্টিতে ভিজতে লজ্জা করে না? বৃষ্টি থামতেই ওরা আবারও বাইকে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল শুভ্রতাদের বাসায়। শুভ্রতা নামতে নিলেই উষ্টা খেয়ে পড়ে যেতে নাই। কাব্য ওর বাম হাত দিয়ে শুভ্রতার ডান হাত আঁকড়ে ধরে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখে শুনে নামবে তো? এখনো তো পড়ে যেতে। তখন কি হতো? দোষ তো আমার হতো, আমি তোমার খেয়াল রাখি না। কাব্যের কথা শুনে শুভ্রতা মুখ ভেঙচি কাটলো। কাব্য চশমাটা ঠিক করে বলল, ওই পারো তো, একটাই কাজ, কথায় কথায় মুখ ভ্যাংচানো। শুভ্রতা কাব্যর কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কাব্য বাইকটি পার্কিংয়ে রেখে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তখনই একটা মেয়ে ওর সামনে রাস্তা আটকিয়ে দাঁড়ালো। কাব্যের কপাল কুঁচকিয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, দেখি সাইড দেন, এমন করে রাস্তা আটকানোর মানে কি? দুলা ভাই, আমাকে চিনতে পারলেন না? আমি আপনার বউর একমাত্র বান্ধবী ললিতা। তো আমি কি করব? কি আর করবেন বলুন? হিরো মার্কার লোক নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন, এখন শালিকে সালামি দিবেন না? এটা কোনো কথা বলুন তো দুলা ভাই? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমার সামনে নেকামি করো। আর কি জানো নাম বললে? ললিতা। দেখো ললিতা, এগুলো নেকামি আমার একদম পছন্দ না। এগুলো সালামি পরে হবে, সরো তো। বলে মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে নিলেই উপর থেকে হাসির শব্দ শুনতে পেল। শুভ্রতা মুখ বের করে বলল, কিরে রাইসা, বান্ধবী ললিতা বলছিলাম না? ওর নাম ললিতা না। কাব্যর কথা শুনে শুভ্রতা আরো হাসতে লাগলো। কাব্য অবাক করা দৃষ্টিতে একবার শুভ্রতা আর একবার রাইসার দিকে তাকাচ্ছে। সাবরিন বেগম আসতেই শুভ্রতা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সালাম দিল। সাবরিন বেগম সালামের উত্তর দিয়ে কোমরে হাত রেখে বলল, হয়েছে তোদের, এবার ছেলেটাকে ছাড় তো। একা পেয়ে তোরা দুইটা মিলে ওকে বিরক্ত করছিস, এটা কিন্তু ঠিক না। দুজনেই বাসার ভেতরে চলে গেল। সাবরিন বেগম কাব্যকে বলল, বাবা, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আর এখন আবার ফল মিষ্টি আনতে হবে কেন? দাও, আমি নিয়ে যাই। না আন্টি, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। কাব্য রুমে যেতেই দেখলো সুব্রতা, সাবা আর রায়সা তিনজন মিলে গল্প করছে। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দার দোলনায় গিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে ওর মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। কল কাটতেই ফোনটা আবার বেঁচে উঠল। কাব্য সতর্কতার সাথে কল রিসিভ করে বলল, জি স্যার, বলুন। কাব্য চৌধুরী, আপনাকে এখনই আজকের মধ্যে চট্টগ্রাম আসতে হবে। আপনি এখন কোথায় আছেন? কেন স্যার, কি হয়েছে? আর আমি তো কিছুদিনের ছুটি নিয়েছিলাম। আমি বর্তমানে মিরপুর থেকে হেমায়েতপুরের দিকে এসেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কাজ পড়ে আছে। আর আমাদের টিমের মিস্টার হাসান মাহমুদকে আপনি একটু কল দিয়ে আসতে বলুন। আচ্ছা স্যার, আমি ওকে জানিয়ে দিবনি, চিন্তা করবেন না, আমরা আসছি। কলটা কেটে কাব্য আর বন্ধু হাসানকে কল দিল। দুইবার রিং হতেই কলটা রিসিভ হলো। হাসান ঘুম ঝরানো কণ্ঠে বলল, কি হালা, বিয়ে করে কি ঘরে আসিস নাকি যে আমাকে গভীর রাতে কল করে বিরক্ত করছিস? ধুর মিয়া, তোর ঘুম তোর পকেটে রাখ। এখন সন্ধ্যা 7টা বাজে, তাড়াতাড়ি রেডি হ, চট্টগ্রাম যেতে হবে। স্যার ফোন দিছিল। ওই হালাই,
আরে খেলা নির্ঘাত কিছু নিয়ে বসে আসছে। তোর আসলে কপাল খারাপ, কেবল বিয়েটা করলি। কোথায় ভাবির সঙ্গে সময় কাটাবি তা না, এখন চট্টগ্রামে চলো। ফালতু প্যাচাল না পেরে রেডি হ, আমি এইদিকে ম্যানেজ করে আসছি। বলেই কল কেটে দিল কাব্য। সামনে চোখ রাখতেই শুভ্রতাকে দেখে খানিকটা চমকে উঠল কাব্য। শুভ্রতা কপাল কুঁচকিয়ে বলল, কি কথা বলছিলেন না তো? তেমন কিছু না, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। ও তাই বলেন। যাই হোক, মা আপনাকে ডাকছে। শুভ্রতা, আসলে আমার বন্ধুর বিয়ে, আজ রাতেই চট্টগ্রাম যেতে বলছে। বন্ধুর বিয়ে নাকি আপনার ঋষিতার সঙ্গে যাবেন? ওই নামটা নেওয়া লাগবে কেন তোমার? বললাম না বন্ধুর বিয়ে, এত সব কথা বলার সাহস কোথায় পাইলা? এখন তুমি বিশ্বাস করলে করো, না করলে আমার করার কিছু নাই। কাব্যর কথায় শুভ্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কাব্য কপালে পড়ে থাকা চুলগুলো ঠেলে দিয়ে বলল, আচ্ছা বাবা, হয়েছে, কান্না করতে হবে না। সরি, ওর নাম শুনে রাগ উঠে গিয়েছিল আমার। আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসব, তুমি না হয় এই কয়েকদিন এখানেই থাকো। আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। সরি বললাম তো। এই নাও চকলেট, আর কান্না থামাও তো। কি এক বিপদে পড়ছি, কিছু বললেই চোখ দিয়ে পানি পড়ে। যাই হোক, তুমি একটু তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করে নাও, আমি রাতের খাবার খেয়েই বেরিয়ে পড়ব। আচ্ছা, আমি আম্মুকে বলে দিবনি। আপনি ফ্রেশ হয়ে নিন, বাবা অফিস থেকে এক্ষুনি চলে আসবে। কাব্য মুস্কি হাসল। কাব্য চলে গেল ফ্রেশ হতে। সুব্রতা চকলেট খুলতেই রাইসা আর সাবা এসে হাজির হলো। দুজন কোমরে হাত দিয়ে বলল, একা একাই খাবে? আমার বর আমাকে দিয়েছে। তোদের কেন দিব? তোমাদের জন্যও আছে, টেবিলের ওপর দুটো বক্স আছে, তোমাদের দুইজনের জন্যই এনেছি ওগুলো, তখন মজা করেছিলাম। ধন্যবাদ দুলাভাই। এই মাইয়ারে আগেই কইছিলাম আপনি এত খারাপ না। মাই আমার কথা বিশ্বাসই করে না, কয় আপনি খারাপ, বজ্জাত, হ্যান ত্যান। ওর কথা বিশ্বাস করবেন না, ও আসলে পাবনা ফেরত পাগল। তাই নাকি? নাকি ওর কথাই সত্যি বলো তো শুভ্রতা? আসলে তেমন কিছু না, ও মিথ্যা বলছে। কাব্য শুভ্রতা বলতেই রাইসার হাত ধরে ভোর দৌড় দিল শুভ্রতা। কাব্য জোরেই হেসে দিল। নিজের কাণ্ডে নিজেই অবাক হলো কাব্য। ইদানিং মনে হচ্ছে একটু বেশি হাসছে সে। কি হলো তার? সে কি শুভ্রতার প্রেমে পড়ে যাচ্ছে? কাব্য নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলল, কাব্য, কন্ট্রোল কর নিজের আবেগকে, একটা ধোকা খেয়ে শখ মিটেনি তোর। সাবরিন বেগমের ডাক শুনে ভাবনার সেদ ঘটে কাব্যের। কাব্য নিজেকে স্বাভাবিক করে রুমের বাহিরে যায়। কালো স্যুট বুট পরিহিত এক যুবক বসে আছে একটা চেয়ারে। সামনেই একটা চেয়ারে অপরাধের মতো বসে আরও যুবক। সামনে থাকা যুবক কাঁপছে থরথর করে। কালো স্যুট বুট পরা যুবকটি রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলেছিলাম সতর্কতার সঙ্গে কাজ করতে। এখন তোর জন্য যদি আমার প্ল্যানের কিছু উল্টোপাল্টা হয় না, তুই শেষ। কথাগুলো বলেই সামনে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মারল সেই যুবকের দিকে। যুবকের মাথা ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দুজন বডিগার্ড এসে নিয়ে গেল যুবকটিকে। এই এক কাব্য আমার জীবনটাকে শেষ করে দিল। কোনো কাজ করে শান্তি নেই, সারাটা জীবন আমার প্ল্যান নষ্ট করে আসছে এই কাব্য। এবার আমি আর তোকে ছাড়ছি না, এবার আমি বুঝিয়ে দেব আমি কে। বলেই পাগলের মতো হাসতে লাগলো লোকটা। রাত 11টার সময় কাব্য দাঁড়িয়ে আছে বাস স্টপে। বারবার হাতের ঘড়ি দেখছে সে। বিরক্তিতে নাক মুখ কুঁচকিয়ে রেখেছে। সে সব সময় মাফিক কাজ করতে পছন্দ করে, কিন্তু এই হাসান ছেলেটার জন্য কখনোই তা হয় না। হাসান হাঁপাতে হাঁপাতে কাব্যের সামনে এসে পড়ল। আজকে দেরি হয়ে গেল, আসলে কিছু বলতে হবে না, গিয়ে কিছু খাবার কিনে নে, বাস এখনই আসবে। বলতে বলতেই বাস এসে গেল। কাব্য উঠে পড়ল বাসে। হাসান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে কিছু চিপস আর পানি নিয়ে বাসে উঠল। বাস চলছে নিজের আপন গতিতে। কাব্য চিপস খাচ্ছে। হাসান চোখ ছোট্ট ছোট্ট করে কাব্যকে বলল, আজ কি বলে বের হয়েছিস? কি আর বলবো, বললাম মাহমুদের বিয়ে, তাই যাচ্ছি। কে মাহমুদ? কাব্য চিপস খাওয়াই মনোযোগ দিয়েই বলল। কাব্য জানালা খুলে নিল। মৃদু বাতাস বইছে। কাব্য বাহিরের দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু, তোর পুরো নাম কি ভেবে থাক, তাহলেই সবটা বুঝে যাবি। হলো আর কাউকে পেলি না? আমার মতো সিঙ্গেল মানুষকে এখন তুই বিবাহিত বানিয়ে দিবি? কাব্য হাসানের কথায় মুখ টিপে হাসলো। কাব্যর ফোন বেজে উঠতেই ও কলটা রিসিভ করলো। সুব্রতা রিনিয়ে কণ্ঠে বলল, গাড়িতে উঠেছেন? হুম। আপনি এখন ঘুমাবেন। আস্তে আস্তে কথা বলছো কেন, কি হয়েছে? তেমন কিছু না, সাবা আমার পাশে ঘুমিয়েছে তো, জোরে কথা বললে ওর আবার ঘুম নষ্ট হবে। ও, আপনি কি বিরক্ত হচ্ছেন আমার এখন কথা বলায়? কেন এমনটা মনে হলো তোমার? না মানে আপনি শুধু হু হা করছেন তো, তাই জিজ্ঞেস করলাম। বিরক্ত লাগলে বলতে পারেন, আমি কিছু মনে করব না।
কাব্য হাসানের দিকে তাকালো। হাসান ঘুমিয়ে গেছে। কাব্য মনে মনে ভাবতে লাগলো এই ছেলেটা এত ঘুমাতে পারে কিভাবে। কাব্যের ভাবনায় সেদ ঘটালো শুভ্রতার কণ্ঠে। শুভ্রতা বলল, কি হলো, কিছু বলছেন না যে? আমি কি কল রেখে দিব? আমি কি রাখতে বলেছি তোমায়? আমার বন্ধু হাসান এতক্ষণ জেগেছিল, তাই হুহা করছিলাম। যাই হোক, তোমার কি হয়েছে, আবার ঘুম ধরছে না নাকি? না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। বলেই খট করে কল কেটে দিল শুভ্রতা। কাব্য কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। সে হেসে ফেলল শুভ্রতার কাছে। কেটে গেছে 5 দিন। শুভ্রতা ঘুম থেকে উঠে বাসার রুমে আসতেই দেখতে পায় দুজন মহিলা বসে আছে। শুভ্রতা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ওর মাকে বলল, মা, এই সকাল সকাল এই পাশের বাসার আন্টিরা কি করছে? তোর সঙ্গে দেখা করতে আসছে, যা গিয়ে কথাবার্তা বল। হয়ে গেল তাহলে। বলেই গটগট পায়ে চা নিয়ে মহিলারা দাঁত বের করে হাসে। এক মহিলা বলল, তুমি নাকি প্লাস পাইছো, তা ভালো, কিন্তু বলো তো তোমার বিয়ে ভেঙে গেল কিভাবে? সাবরিন বেগম কিছু বলতে নিবে তার আগেই আরেক মহিলা বলল, তোমার সঙ্গে কি সম্পর্ক ছিল নাকি ওই ছেলের যে তোমাকে বিয়ে করেছে? তা শুনলাম ছেলে মনে হয় বাবার টাকায় খায়। তোমাকে কি আবার ছেড়ে চলে গেছে নাকি? বাপের বাড়ি আছো দেখছি। এই ছেলে নিজের ভালো বুঝতে না পেরে শুভ্রতাকে ছেড়েছে। এটা ওই ছেলের দোষ যে ওকে ছেড়ে গিয়েছে। আর বাকি রইল আমার। আর ওর মধ্যে কোনো সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ ছিল, তা হলো ভাই বোনের। কারণ আমি ওকে নিজের ছোট বোন মনে করে পড়াইছি আন্টির অনুরোধে। আর আমার আম্মু নিজের মেয়ের মতো করে ওকে বাড়ি নিয়ে গেছে। আর আমি বাবার টাকায় খাওয়া বেকার না, আমি একটা কলেজের শিক্ষক। আমি আমার বউকে রেজাল্টের পর কিছুটা সময় নিজের বাবা মার কাছে আনন্দ করার জন্য পাঠিয়েছি। আর আপনাদের কিভাবে মনে হলো যে এমন মায়াবী বউকে আমি ছেড়ে দিব? কাব্য আরো সামনে এসে এক মহিলার সামনে এসে বলল, আগে নিজের মেয়েকে দেখুন, রাস্তার বখাটে ছেলেদের সঙ্গে মিশছে, তারপর না হয় আমার বউয়ের পিছনে লাগতে আসবেন। বলেই শীষ বাজাতে বাজাতে শুভ্রতার রুমে চলে গেল। মহিলা দুটো মুখ নিচু করে তাড়াতাড়ি করে চলে গেল। সাবা খুশিতে গদগদ হয়ে বলল, আপুই দুলাভাই তো একেবারে ফাটিয়ে দিয়েছে। শুভ্রতা দৌড়ে রুমে গেল। কাব্য ব্যাগটা সোফায় রাখতেই পেছন থেকে শুভ্রতা কাব্যকে আঁকড়ে ধরল। কাব্য হতভম্ব হয়ে গেল। শুভ্রতা হুফু করে কেঁদে উঠল। কাব্য চুপ করে রইল কিছুক্ষণ। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে দূরে দাঁড়িয়ে শুভ্রতার কান্না ভেজা মুখটা নিজের 2 হাতের মধ্যে আবদ্ধ করে বলল, কান্না করছো কেন বলো তো? বুঝতে পারো না তুমি যতটা নরম হবে সমাজের মানুষ তোমার মাথায় উঠে নাচকে। এসব মানুষের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু অন্যজনের পিছনে লেগে থাকে। এসব মানুষের কথা কানে নিলে হবে। তোমাকে নিজের জীবনে উন্নতি আনতে হলে এসব কথা ঝেড়ে ফেলতে হবে। আমার জন্যই কি বিয়েটা ভেঙে গেল? আমি কি দোষী? ধুর পাগলি, তুমি পবিত্র মায়াবী কন্যা, বৃষ্টির পানির মতো স্বচ্ছ। তুমি যে তোমাকে হারিয়েছে তার আসলে কপাল খারাপ, বুঝলে পাগলি? আপনি ওকে ছেড়ে যাবেন আমায়? আমি তোমায় প্রমিস করলাম, মৃত্যু ছাড়া আমি কখনোই ছেড়ে যাব না। আর তুমি তো জানো এই কাব্য চৌধুরী সব সময় নিজের কথা রাখে। শুভ্রতা শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুক্ষণ পর বলল, এখন তো ছাড়ো আমায়, আমি ফ্রেশ হয়ে আসি। খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। আবার বাসায় যেতে হবে তো, ওখানে থেকে গ্রামের বাসায় যেতে হবে, দাদু অসুস্থ, যেতে হবে। শুভ্রতা চলে গেল দৌড়ে। কাব্য বুঝতে পারল শুভ্রতা লজ্জা পেয়েছে। কাব্য বাঁকা হাসল। শুভ্রতাকে লজ্জা পাওয়া অবস্থায় দেখে সাবা ভ্রু কুসকিয়ে বলল, কি রে আপু, তুই এবার লজ্জায় লাল নীল হয়ে যাস? আগে তো জানতাম না আপু। শর্ত এখান থেকে পড়াশোনা কর গিয়ে। তোর না অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো, কর গিয়ে। এখন কি মনে করিয়ে দেওয়ার খুব প্রয়োজন ছিল? দেখ, আমার আর ভাল লাগে না। বলেই গটগট পায়ে চলে গেল সাবা। শুভ্রতা সাবা যাওয়ার দিকে তাকিয়ে হাসল। শুভ্রতা আর ওর মা নানা রকম খাবার দিয়ে টেবিল সাজিয়ে ফেলল। সাবরিন বেগম প্লেটে ভাত বাঁধতে বাঁধতে বলল, যা গিয়ে কাব্যকে ডেকে আন। শুভ্রতা চলে গেল রুমে। রুমে বারান্দায় খুঁজে কাব্যকে না দেখে পরে বুঝতে পারলো এখনও সে ওয়াশরুমে আছে। শুভ্রতা খাটে বসে পা দুলাতে লাগলো। কিছুক্ষণ বাদে চুল মুছতে মুছতে কাব্য বের হলো। শুভ্রতা কাব্যর দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। কাব্যর চশমা ছাড়া মুখটা অন্যরকম লাগছে শুভ্রতার কাছে। ফর্সা মুখে বিন্দু পানির ফোঁটা কাব্যের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। ভেজা চুলগুলো লেপটে আছে সারা কপালে। হাস্যোজ্জ্বল চোখগুলো যেন বারবার আকর্ষণ করছে শুভ্রতাকে।
গালে থাকা কালো কুচকুচে চাপদাড়ি তারও পরিপূর্ণ লাগছে কাব্যকে। সুব্রতা ভাবতে লাগলো সব গল্প কবিতায় তো শুধু মেয়েদের সৌন্দর্যর বর্ণনা দাও থাকে, কিন্তু ওরা কি ছেলেদের সৌন্দর্য দেখে না? নির্ঘাত ওদের চোখ নাই, না হয় ওরা বলদ। সুব্রতা হা করে এগুলোই ভাবছিল। কাব্যকে ডাকতেই ও ঘোরের মধ্যে বলে উঠল, আচ্ছা, ছেলেদের সৌন্দর্য কেন কবিরা বর্ণনা দেয় না? কাব্য মুচকি হাসল। কাব্য ধীর পায়ে এগিয়ে গেল সুব্রতার দিকে। সুব্রতা হা করে তাকিয়েই আছে। নিজের কোমরে ঠান্ডা হাত অনুভব হতেই কেঁপে উঠল সুব্রতা। মুহূর্তেই ভাবনায় তার ছিঁড়ে গিয়ে অবাকের চরম পর্যায়ে চলে গেল সে। সুব্রতার মুখের উপরে পড়ে থাকা অবাধ্য চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুজে দিয়ে নেশালো কণ্ঠে কাব্য বলে উঠল, কারণ মায়াবতী শুধু মেয়েদেরই বলা হয়, পুরুষের ক্ষেত্রে তেমন কিছু নেই। মায়া এক অদ্ভুত জিনিস, জানো তো? কাব্যের এমন কাছে আসায় হৃদ স্পন্দন বেড়ে গেছে সুব্রতার। সুব্রতা কাব্যর হাত থেকে ছোটার জন্য অস্থির হয়ে গেল। সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ছাড়ুন মিয়া, আমার হৃৎপিণ্ড বের হয়ে আসবে। কাব্য সুব্রতাকে না ছেড়ে গালে একটা চুমু দিতেই সুব্রতা হা হয়ে গেল। কাব্য ছেড়ে দিতেই সুব্রতা বলল, মিয়া খাইতে আসুন। বলেই দৌড়ে চলে গেল সুব্রতা। কাব্য শৈতানি হাসি দিয়ে রুম থেকে বাহিরে এলো। কাব্য খাবার খাচ্ছিল, এমন সময় টিভিতে একটা নিউজ দেখে সুব্রতা অবাক হয়ে গেল। খবরে দেখাচ্ছে শিশির নারী পাচারের জন্য জড়িত। সে আগের রাতে 100 নারী পাচারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এখন অপরিচিত কেউ তাদের আটকায়, তাদের গুলিবিদ্ধ করে মেরে ফেলে। এমনকি রাতের মধ্যেই মেয়েগুলোকে তারা বাসায় পৌঁছে দেয়। পুলিশ সেই অপরিচিত লোকদের সন্ধান করছে। দেশের মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে ওদের। জানা গেছে দলটির আসল নেতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিশির ওই লোকের ডান হাত ছিল। শিশিরকে গুলি করা হয়েছে একাধিকবার। খবরটা শুনে থমকে গেল সুব্রতা। সাবরিন বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে তার মেয়ের সঙ্গে এমন একটা ছেলের বিয়ে হয়নি বলে। কাব্য নিজের মতো খেয়েই যাচ্ছে। কাব্য ফিসফিসিয়ে বলল, পাপ বাপকেও ছাড়ে না, আমাকে আরেকটু গরুর মাংস দাও তো। সুব্রতার চোখ ছোট্ট ছোট্ট করে কাব্যর দিকে তাকালো। মাংস তুলে দিতে দিতে বলল, এই খবর কি শুনছেন আগে? না, শুনিনি আগে, কেবলই শুনলাম। ও। বিকেলে কাব্যদের বাসায় চলে এলো সুব্রতা আর কাব্য। সকালের কাব্য বাবা মা চলে গেছে কাব্যের দাদুর বাসায়। কাব্যরা পরের দিন সকালে যাবে। সুব্রতা রাতের খাবার গরম করছে। কাব্য পাশেই পা ঝুলিয়ে বসে আছে আর বকবক করছে। খাবার গরম করতে করতে সুব্রতা ঘেমে শেষ। চোখের সামনের ছোট্ট চুলগুলো খুব বিরক্ত করছে সুব্রতাকে। বিরক্তিতে নাক মুখ কুচকি আছে। হুট করে কাব্য সুব্রতাকে বলল, এইদিকে একটু তাকাও তো। সুব্রতা তাকাতেই ফট করে একটা ছবি তুলে ফেললো। সে সুব্রতা। সুব্রতা চোখ বড় বড় করে কোমরে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? পিক তুললেন কেন এখন? দেখছেন না আমাকে কামের বেডির মতো লাগছে গরমে ঘেমে? তো কি হয়েছে, এখন আমি এই পিক সবাইকে দেখাবো। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলেই মুখ ফুলিয়ে রাখলো সে। কাব্য বাঁকা হাসি দিয়ে উঠে এসে সুব্রতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি আমার চোখে নিজেকে দেখতে তাহলে বুঝতে পারতে তুমি আসলে কত সুন্দর, সে তুমি যে রূপেই থাকো। পাম মারছেন? পাম মারবো কেন, আমার চোখের দিকে তাকাও, দেখ তো পাম মারছি নাকি, সব বুঝে যাবে। আপনি কেমন জানি বদলে গেছেন। খাবার টেবিলে দাও, আমি আসছি। কাব্য বাঁকা হাসি দিয়ে সুব্রতাকে ছেড়ে দিয়ে চলে যেতে যেতে বলল। সুব্রতা কিছু সময় কাব্যর যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। সুব্রতা, আজ একটু খাওয়া শেষে শাড়ি পরো তো। সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে কাব্যর দিকে তাকাতেই কাব্য বলল, রাতে একসঙ্গে চন্দ্রবিলাস করতে যাব। সত্যি? এখন কি মনে হচ্ছে? এটা কি করলেন আপনি? তুমি তো বিশ্বাস করছিলে না। খাওয়া শেষে দুজন মিলে রেডি হয়ে নিল। সুব্রতা সাদা রঙের শাড়ি আর কাব্য সাদা রঙের পাঞ্জাবি পরেছে। ফুটপাতের নিঃশব্দ রাস্তায় 2 হাত পা মিলিয়ে হাঁটছে। পাশে বাগান বিশালের ঝাড় দেখে থেমে গেল সুব্রতা। কাব্য সুব্রতার দিকে তাকিয়েই বুঝতে পারল। মুচকি হেসে কাব্য এগিয়ে গেল, ফুল ছিঁড়ে সুব্রতার হাতে দিল। পকেট থেকে ফোন বের করে একসঙ্গে কয়েকটা পিক তুলে নিল। সুব্রতাকে আর পাইকে, সে তো সেই খুশি। কাব্য আইসক্রিম কিনে দিল সুব্রতাকে। কিছুটা সামনে এগোতেই কাব্য আম গাছের দিকে তাকিয়ে বলল, হাত ধরে জোরে দৌড়াতে পারবে? সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো কাব্যর দিকে। কাব্য আম গাছের দিকে এগিয়ে যেতে যেতেই ফিসফিসিয়ে বলল, আম নিয়ে 2 জন মিলে দিব দৌড়, তাছাড়া আবার বাড়ির মালিক টাকলা আবার রাতেও পাহারা দেয়। সুব্রতা গোল গোল চোখ করে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যেই কাব্য লাফ দিয়ে আম নিয়ে সুব্রতার হাত শক্ত করে দিল এক দৌড়। পেছন থেকে বাড়ির মালিক কেড়ে কেড়ে করছে।
অনেকটা দূর পর্যন্ত আসার পর দুজনেই হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কাব্য শুভ্রতার দিকে তাকালো, শুভ্রতাও কাব্যর দিকে তাকালো, দুজনেই হাসতে লাগলো। চলো এখন বাসায় যাই তাহলে, অনেক ছোটাছুটি হয়েছে। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। কাব্য চুলের পেছনে হাত রেখে মুস্কি হাসলো। শুভ্রতা বলল, চলুন তাহলে যাই। মনে হচ্ছে সময় থমকে যাক, আমি আর তুমি ঠিক এইভাবে পার করে দিই সারাটা জীবন, একসঙ্গে হাত ধরে পাশাপাশি। শুভ্রতা শুধু লজ্জা মেশানো মুস্কি হাসি দিল। শুভ্রতা আর কাব্য রওনা হয়েছে কাব্যর দাদুর বাসার উদ্দেশ্যে। অনেকটা দূরের পথ হয়, মাঝপথেই বাইক থামিয়ে কাব্য আর শুভ্রতা হালকা নাস্তা খেয়ে নিল। রেস্টুরেন্ট থেকে বের হতেই একটা কালো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। এমন করে সামনে কালো গাড়িটা দেখে কপাল কুঁচকিয়ে এলো কাব্যর। কালো গাড়ি থেকে কিছু লোক শুভ্রতার লোকগুলোকে দেখে ভয় কাব্যের সাদা শার্ট খামচে ধরলো। গাড়ির মধ্যে থেকে কিছু লোক নেমে এলো, কালো কাপড় পরা। চোখ পিটপিট করে কাব্য তাকাতেই প্রচণ্ড মাথা ব্যথায় আবারও চোখ বুঝে এলো। সে কষ্টে চোখ খুলতেই দেখলো কালো শুটবুট পরিহিত একটা লোক টেবিলের উপরে পা রেখে বসে আছে। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করলো কাব্য। শুভ্রতার কথা মনে পড়তেই চারপাশে শুভ্রতাকে খুঁজতে লাগলো সে। কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় দড়ি দিয়ে বাঁধা শুভ্রতাকে দেখতে পেল। কারো বিকট হাসির শব্দে শুভ্রতার দিক থেকে চোখ সরিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো। তার সামনেই বসে আছে তার চিরপরিচিত বেস্ট ফ্রেন্ড নামক মানুষটি, যার সঙ্গে সেই স্কুল কলেজ ভার্সিটি পড়ে এসেছে। লোকটা উঠে কাব্যের কাছে এসে এক হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, কিরে অবাক হলি না যে? এই কাব্য, তুই কি থামবি না? কি শুরু করছিস বলতো? আমাকে আমার মতো কাজ করতে দিচ্ছিস না কেন? যা ওই বউরে জাগা। শুভ্রতার মুখে পানি ছিটা দিতেই শুভ্রতার জ্ঞান ফিরে এলো। শুভ্রতা কাব্যকে এমন অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। আমাদের সঙ্গে লাগতে আসিস না, আজ আমার হাতেই তোরা মরবি বলেই ধাক্কা মেরে দিল কাব্যকে। কাব্যর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। কাব্য মুখ নিচু করে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে রক্তটা মুছে বাঁকায় হেসে বলল, আমান, জানিস তো আমি তোকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম। তোর বাবা মা ছিল না, যতটা সম্ভব আমি আর হাসান তোকে সাহায্য করছি সব সময়। তুই তো ভুল করে ফেললি। চট্টগ্রামে যখন তুই হাসানের হাতে ছুরি চালাস, তখন তোর চোখ দেখেই আমি তোকে চিনে ফেলি। খুব কষ্ট লেগেছিল আমার। জানিস, হাসান তো বিশ্বাসই করছিল না আমার কথা। আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? শেষমেশ নারী পাচার, ছি, আমার ভাবতেও গা ঘিন ঘিন করছে। টাকায় জীবনে সব, কিভাবে আসলো কি করে আসলো তা দেখার বিষয় না। তুই আমার অনেক ক্ষতি করেছিস। এক সময় আমি খুব কষ্ট করে জোগাড় করেছিলাম, আর তুই কি করলি? আমান রেগে সামনের চেয়ারে লাথি দিয়ে ফেলে দিল। হিসি হিসিয়ে বলল, এখন তো এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। কি বলিস, তোকে মেরে ফেলি? না প্লিজ, ওনাকে মারবেন না, আমাদের ছেড়ে দিন দয়া করে। কাব্য চোখ গরম করে শুভ্রতার দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, এই নীচ মন মানসিকতার মানুষের সামনে নত হবে কেন তুমি? এদের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে হয়। আমান বাঁকা হেসে শুভ্রতার কাছে এগিয়ে এসে ওর মাথায় বন্দুক তাক করে বলল, আহারে বেচারা, শিশিরের তখন মিশন না থাকলে তোমারে তুলে নিয়ে আসতাম, কিন্তু দেখো তোমার ভাগ্য কত ভালো, শিশিরের তখন ওই মিশনে যেতে হলো, আর আগেই 100 মেয়ে হয়ে গেল। সমস্যা নেই, তোমাকে তো মারতেই হবে, কাব্যর বউ বলে কথা। কাব্য রক্ত লাল চোখে তাকিয়ে আছে আমানের দিকে। আমান কাব্যের দিকে তাকিয়ে বলল, জানিস তো, তোকে বধ করার আগেও অনেক চেষ্টা করেছি। প্রতিবার তোর মা বাঁচিয়ে দিয়েছে, তারপর তোর ভাগ্য, নিজের বউকে তোর কাছে টোপ ফেললাম, কিন্তু তুই হালা সেখান থেকে বেঁচে গেলি। ঈশিতা যে তোর বউ আমি জানি না মনে করছিস? তুই এখনো বুদ্ধিতে আমার কাছে কাঁচা। বলো তো ঈশিতা কোথায়? কাব্যর কথায় কপাল কুঁচকিয়ে এলো আমানের। কাব্য আবারও বাঁকা হাসি দিয়ে বলল, হাসান সবকিছু ডান। মুহূর্তেই পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো হাসান। হাসানের ফোনে জেলে বসে থাকা ঈশিতার ভিডিও দেখে কিছুটা থমকালো আমান। আমান তাড়াতাড়ি করে শুভ্রতার মাথায় বন্দুক তাক করে বলল, আমাকে যেতে দে কাব্য, তাছাড়া কিন্তু তোর বউকে শেষ করে দেব। কাব্যর হাতের দড়ি অনেকক্ষণ আগেই ছুটে ফেলেছে। আমান কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা পুলিশের বন্দুক নিয়ে কাব্য গুলি করে দিল আমানকে। আমান যেন হতভম্ব হয়ে গেছে। শুভ্রতার কাছে গিয়ে ওর দড়ি খুলে দিল কাব্য। শুভ্রতা ভয়ে থরথর করে কাঁপছে। আমান মাটিতে পড়ে আছে। হাসান এগিয়ে এলো। কাব্য শুভ্রতাকে নিজের বুকে আঁকড়ে ধরলো শক্ত করে। হাসান আর কাব্য তাকিয়ে রইল আমানের দিকে। দুজনেরই চোখ টলমল করছে।
ফাহাদ হোসেন আসতেই দুজন নিজেদের স্বাভাবিক করে নিল। ফাহাদ হোসেন মুস্কি হেসে বলল, ওয়েল ডান কাব্য, তোমার জন্যই আজ এত বড় আসামির শাস্তি পেল। না স্যার, শুধু আমার জন্য না, হাসানও আমাকে সাহায্য করেছে। তোমাদের দুজনকেই পুলিশের সিনিয়র পদে দেওয়া হবে। তোমাদের প্রমোশনের ব্যবস্থা আমি করছি। মিষ্টি রেডি থাকে যেন। দুজনই হাসল। সুব্রতা অবাক হয়ে বলল, আপনি কি তাহলে পুলিশ? সুব্রতার এমন কথাই সবাই হেসে দিল। ফাহাদ হেসে বলল, এতদিন তোমার বর সহকারী পুলিশ ছিল, এখন ওর পদ উন্নতি হবে। তাহলে কলেজের চাকরি? ওটা লোক দেখানো ছিল, আমি আমানের কেসের জন্য নাটক ছিল। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। আজ কাব্য আর সুব্রতার বিয়ের 1 বছর সম্পূর্ণ হলো। সুব্রতা লাল শাড়ি আর কাব্য সাদা পাঞ্জাবি পরে বসে আছে বারান্দায়। কাব্য বেলি ফুলের গাছ থেকে বেলি ফুলে গুজে দিল সুব্রতার কানে। কাব্য নেশালো কণ্ঠে বলল, দেখছো তো কুঞ্জলতা গাছ কেমন বেয়ে উঠেছে বারান্দার গ্রিল দিয়ে? এই গাছটি বেড়ে উঠতে একটা সাপোর্টের প্রয়োজন, তেমনি আমার জীবনে চলার পথে তোমার সাথ আমার গভীরভাবে প্রয়োজন। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার মায়া, যাকে ছাড়া হয়তো বেঁচে থাকা যায় কিন্তু আত্মাকে বাঁচিয়ে রাখা যায় না। তাই তো আমি আমার কুঞ্জলতার মায়ায় পড়েছি বারবার। সুব্রতা কাব্যর বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আপনাকে। কাব্য মুস্কি হেসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমার অসীম মায়ায় আবদ্ধ, ভালোবাসি আমার কুঞ্জলতাকে। সমাপ্ত। মাফি যেদিন ব্রেকআপ করার জন্য রেস্টুরেন্টে আমাকে ডেকে এনে শান্ত নরম সুরে বলল, রাইহান, তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মাফির এই কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম প্রায় হয়েছিল। বাকরুদ্ধ যেন হারিয়ে ফেলেছিলাম। আমার হাসি উজ্জ্বল চেহারা নিমিষে বিষণ্ণতে পরিণত হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলি, মাফি তুমি আমাকে কি বলছো? একবার ভেবে বলছো তো? মাফি মাথা নিচু করে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমার এখন কিচ্ছু করার নেই। এছাড়া বাবা আমার উপর অনেক বিশ্বাস ভরসা করেন। তবে এখন আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারি ঠিকই, কিন্তু বাবা মা যে সমাজের মানুষজনের কাছে ছোট হয়ে যাবে। সবাই আমার বাবা মাকে কটু কথা শোনাবে। আমার দ্বারা এরকম পরিস্থিতি উপস্থাপনা হোক আমি তা কোনোভাবেই চাই না। প্রয়োজনে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি, তবুও সমাজের মানুষজনের কাছে আমার বাবা মাকে ছোট করতে পারবো না। এই বলে মাফি তার 2 চোখ জোড়ায় অশ্রু ফেলে হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে কিছুক্ষণ নীরবতা থাকার পর আবার বলল, তুমি আমাকে ভুলে যাও প্লিজ। মাফির কথাগুলো নীরব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনছি। বলার মতো কোনো শব্দ কণ্ঠনালী থেকে বের হচ্ছে না। আজকের দিনটা কেন জানি দুঃস্বপ্ন মনে হচ্ছে। যে মেয়ে আমাকে একদিন না দেখলে কল মেসেজের নোটিফিকেশনে ফোন ভরে যেত, সে কিনা আচমকা যেসব বলছে তা সত্যি মেনে নেওয়ার মতো না। আমার অগোছালো জীবনে একমাত্র মাফি আমাকে গোছালোভাবে চলাফেরা করতে শিখেছে, আর আজ হঠাৎ ভুলে যাওয়ার কথা বলছে। চোখ জোড়া কেমন জানি আমার ভিজে উঠছে। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বললাম, এই বিয়েটা কি কোনোভাবে ভাঙা যায় না? সম্ভব না। বিয়ের ব্যাপারে সব কথা একদম ঠিকঠাক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক করার আগে তুমি বাধা দিতে পারোনি? আমার অগোচরের সব কথাবার্তা হয়েছে, জানলে অবশ্যই বাবাকে বলে আটকাতাম, কিন্তু ভাগ্য মন্দ হলে যা হয় আর কি। একদিনে বিয়ের সম্পূর্ণ কথা পাকা করে তারপর আমাকে জানিয়েছে। বিয়েটা তাহলে হচ্ছে? কিছুক্ষণ দুজনে নিশ্চুপ হয়ে গেলাম। আমার চোখ থেকে 2 ফুটটা নোনা জল গাল বেয়ে পড়ার আগে হাত দিয়ে তা হাড় করে কান্না জড়িত কণ্ঠে বললাম, আমার দায়িত্বতার কারণে তোমাকে হারাতে হচ্ছে। আর যদি আর্থিক অবস্থায় তোমাদের সমকক্ষ হতাম তাহলে হয়তো তোমাকে এভাবে আমার কাছ থেকে হারাতে দিতাম না। মাফি কথা শুনে বসা থেকেই উঠে চলে যেতে লাগলো। পিছন দিক থেকে ডেকে বলে উঠলাম, মাফি চলে যাচ্ছ? আর একটু বসোই না। আজকের পর থেকে তো তোমাকে চিরতরের জন্য হারিয়ে ফেলবো, হয়তো আর দেখা হবে না। মাফি কথা শুনে দাঁড়িয়ে গেল এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আমাকে এখানে থাকতে বলো না। নিজেকে সংযত রাখতে পারছি না, যেতে দাও আমায়। তোমাকে জোর খাটিয়ে কথা বলার অধিকার হয়তো ইতিমধ্যে আমার উঠেই গেছে, তা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি। চলে যাও, আটকাবো না। নিশ্চুপ। মাফির নিশ্চুপ দেখে আমার বুকের বাপাসে যেন ধারালো ছুরি দ্বারা হৃদয়ে অবিরাম আঘাত করে ক্ষতবিক্ষত করে তুলছে। কান্না জড়িত কণ্ঠে শুকনো হাসিতে বললাম, বিয়েতে আমাকে ইনভাইট করবা না? মাফি 2 চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলল,
আমার বিয়েতে সবাই আসলেও তুমি এসো না প্লিজ। এই বলে মাফি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, আর আমি অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার প্রাণে তাকিয়ে রইলাম। আপনারা হয়তো ভাবছেন এত ভালোবাসা থাকার পরেও কেন তাকে অমনি ছেড়ে দিলাম, এটাই তো ভাবছেন। তাহলে শুনুন, তার আগে পরিচয় পর্ব থেকে শুরু করা যাক। আমি রায়হান, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। গরিব বাবা মার একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তারা আমাকে ঢাকায় পড়াশোনার সুবাদে পাঠিয়েছে। আর এই মুহূর্তে যে মেয়েটি রেস্টুরেন্ট থেকে কান্না করে বিয়ের কারণ দেখিয়ে ব্রেকআপ করে চলে গেল, ওর নাম মাফি। পড়াশোনায় আমার 1 ইয়ার জুনিয়র, মানে এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। মাফির বাবা আমাদের ক্যাম্পাসের প্রিন্সিপাল। আর্থিক অবস্থায় মাশাআল্লাহ অনেক ভালোই আছে। তার তুলনায় আমার পরিবার খুবই তুচ্ছ একটা ব্যাপার। মাফি নিজেই বলতো, তুমি আর যাই কিছু করো না কেন, পড়াশোনাটা তোমাকে ঠিকভাবে করতে হবে, নইলে আমাকে সারা জীবনের মতো তোমাকে হারাতে হবে। মাফি এই কথা শুনে আমি আন্দাজ করে নিতাম যে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারলে চাকরিটা অবশ্যই মিলে যাবে। তখন মাফি বাবার সামনে গিয়ে যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারবো, এটা ভেবে মনোযোগ সহকারে পড়ালেখায় ফোকাস দিই। এবং মাফির দুষ্ট মিষ্টি শাসন ও খুনসুরিতে এক পর্যায়ে রিলেশনটা খুব ভালোই চলছিল। কিন্তু আজ রাত আমাকে রেস্টুরেন্টে ডেকে এনে আচমকায় ব্রেকআপ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। তবে আজ যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো উপায়ে মাফিকে আটকানোর চেষ্টা করতাম, সহজে আমার কাছ থেকে হারাতে দিতাম না। তাছাড়া অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ো একজন বেকার ছেলের হাতে কোনো সচেতন বাবা মাই তার মেয়েকে সে ছেলের হাতে তুলে দেবে না, এটা আমি ভালো করেই বুঝতে পারতাম। আর সবচেয়ে বড় কথা, মাফি নিজেই এই ভালোবাসাকে আজ গলা টিপে হত্যা করে ফেলল। যাই হোক, যদি ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারে তো থাকুক, আমার কথা না ভাবলে চলবে। এবার বর্তমানে ফেরা যাক। রেস্টুরেন্ট থেকে হাজার মন খারাপ নিয়ে ম্যাচে চলে আসছি। আর আর মনে ভেবে যাই, মাফি কি আমার সত্যিকারে ভালোবাসছে নাকি টাইম পাস করার জন্য। এসব ভেবে দিনটা অমনি কেটে গেল। পরের দিন ক্যাম্পাসে যাই, যদিও মন ভালো নেই। 2 ক্লাস নেওয়ার পরই প্রিন্সিপাল স্যার তার মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো। সবাই শুনে খুশি, আর আমি নিশ্চুপ হয়ে আছি। প্রিন্সিপাল স্যার রুম ত্যাগ করার পর ক্লাস থেকে আমি বের হয়ে যাই। ক্যাম্পাসের মাঠে আসতে লক্ষ্য করি মাফি তার বান্ধবী নিতুর সঙ্গে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমার খারাপ লাগা আরও ভীষণভাবে লাগতে শুরু করলো। নিতুর সঙ্গে হেসে হেসে কথা বলার মাঝে হঠাৎ আমাকে দেখতে পেয়ে মাফি বলে উঠল, কিছু বলবা? না, কিছু বলার নাই। তাহলে আমার দিকে তাকিয়ে আছো কেন? সরি। এ বলে মাফিকে পাশ কাটিয়ে চলে আসি। 2 দিন মাফি অনেক পর হয়েছে। আগে দেখা হলে দুষ্টি মিষ্টি হাসি দিয়ে কথা বলতো, আর এখন আমাকে দেখে বিষণ্ণতার মুখশ্রী কালো রাখে। হয়তো আমাকে দেখলে মাফিরও খারাপ লাগে। দুজন মিলে এতদিন যা ভেবে রেখেছিলাম তা এখন পুরো ভিন্ন হয়ে গেল। যাই হোক, ক্যাম্পাসে কদিন থাকা যাবে না। আমার সামনে মাফির বিয়ে নিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকবে, আর আমি মন খারাপ নিয়ে উদাসীন হয়ে বসে থাকবো? কখনোই না। প্রয়োজনে কিছুদিনের জন্য এখান থেকে চলেই যাব, সেটা আমার পক্ষে ভালো হবে। আর মনে এসব ভেবে তারপর গ্রামে চলে যাই। গ্রামে এসে পুরাতন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর আড্ডাতে মাফির কথাগুলো ভোলার চেষ্টা করলাম। সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলেও তখন ঠিক মাফির কথা অতটাই মনে হতো না। কিন্তু রাতে ঘুমানোর সময় আগেকার দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো মনে পড়ে যায়, এবং সে মেমোরিজগুলো কথা ভেবে অদ্ভুত এক চাপা কষ্ট হয়। খুব ইচ্ছে হয় অপ্রকাশিত অনুভূতির কথাগুলো জানিয়ে দিই, কিন্তু সে অধিকার তো আমার নেই। ও তো নিজে বলেছে বলে যেতে, তাহলে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একবারে ফোনে কথা বলা মোটেও ঠিক হবে না। আর মনে ভেবে মাফির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই, এবং গ্যালারিতে ওর যা ফটো ছিল সব ডিলিট করে দেই, এবং বলে যেতে চেষ্টা করলাম সময় সাপেক্ষে মাফির কথা কিছুটা ভুলেও যাই। 2 মাস পর এক্সামের সুবাদে আবার ক্যাম্পাসে ফিরে যেতে হলো। মনে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে মাফির কথা ভেবে। এতদিনে হয়তো হানিমুনেও যাওয়া শেষ করে ফেলেছে। যাই হোক, ওর কথা ভেবে শুধু শুধু নিজের মাঝে খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে লাভ নেই। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তো থাকুক না, আমি না হয় দূর থেকে দোয়া করলাম। ভালোবাসলে যে পূর্ণতা পাবে এরকম তো কথা কোনো জায়গায় লেখা নেই। এরকম মনোভাব নিয়ে আবার ক্যাম্পাসের মাঠে পা রাখি। বন্ধুগুলো আমাকে দেখতে পাওয়া অনেক খুশি। বন্ধুদের সঙ্গে আড্ডা পর্ব শেষ করে ক্লাসে চলে যাওয়ার মাঝেই হঠাৎ করে মাপির বান্ধবী নিতু আমাকে পেছন থেকে রায়হান ভাই বলে ডেকে উঠল। নিতুর কথা শুনে দাঁড়িয়ে যাই এবং জানার আগ্রহে বললাম, কিছু বলবা নিতু? নিতু কিছুটা আমতামতা করে জবাব দেয়, ভাইয়া আপনি তো আজ 2 মাস পর ক্যাম্পাসে আসলেন, ওইদিকে মাফি আপনার খোঁজে হয়রান। আমাকে খোঁজার কি দরকার? না মানে মাফি কি জানি আপনাকে বলতে চায়। আরেকটি কথা, মাফির এখনো বিয়ে হয়নি, সেদিন একটা দুর্ঘটনায় বিয়েটা ভেঙে গিয়েছে।
নিতুর কথা শুনে কিছুটা আটকে উঠলাম। দুর্ঘটনায় বিয়ে ভেঙেছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। জানার আগ্রহ থাকলেও নিতুকে বললাম, ওর বিয়ে দুর্ঘটনায় ভাঙুক আর যাই হোক, এ বিষয়ে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। মাফির বিষয়ে কথা না বলেই খুশি হব। নিতু এই কথা শুনে মাথা নিচু করে চলে গেল, আর আমি ক্লাসে চলে যাই। এইভাবে 2টা দিন কেটে গেল। আমি আমার মতো ক্যাম্পাসে যাতায়াত করছি, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে আছি। ভালোই চলছে। আগে মাফির কথা ভাবলে একটু খারাপ লাগলেও এখন আর তা লাগে না। 1 সপ্তাহ পর হঠাৎ মাফির সঙ্গে ক্যাম্পাসে দেখা, তো আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ মাফি আমার সামনে এসে বলল, কেমন আছো? মাফির এই কথা শুনে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ ভালোই তো আছি। আমি কেমন আছি তা জানতে চাইলে না? তোমার ভালো মন্দ খবর নেওয়ার মতো তো একজন আছি। কার কথা বলছো? তোমার হাজবেন্ড। সেদিন সড়ক দুর্ঘটনায় আমার বিয়েটা ভেঙেছে। হয়তো তোমাকে কষ্ট দিয়ে অন্য একজনের স্ত্রী হতে চেয়েছিলাম বলেই এই দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা ঘটেছে? সেদিন আমার বিয়ে নিয়ে বাসার আত্মীয় স্বজনরা আনন্দ উল্লাসে মেতেছিল চারপাশে। আত্মীয় স্বজন হইচই। এমন সময় রফিক মামা খবর নিয়ে এলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি বরের হাত পা ভেঙেছে। নিউজটা শুনে যতটা খারাপ লেগেছে তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি সেদিন তোমার কথা ভেবে। মাফির কথা শুনে মুখে শুকনো একটা হাসি দিয়ে বললাম, আমার জন্য তোমার আবার কষ্ট হয়? নিশ্চুপ। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিনা তা আমি সঠিক জানি না, তবে সত্যিকারে ভালোবাসলে সেদিন সহজে ব্রেকআপটা করতে পারতে না। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। এবার আমি আসি। এই বলে চলে আসতে যাব, পিছন দিক থেকে আবার বলে উঠল, আমার কথা না শুনে চলে যাচ্ছ? কি বলতে চাও বলো। আমার উপর তোমার অনেক রাগ হচ্ছে তাই না? তোমার উপর রাগ অভিমান করার কোনো অধিকারও তো আমার নেই। তুমি চাইলে তো আবার সে অধিকার ফিরে পেতে পারো। আমি নিশ্চুপ। তোমাকে কষ্ট দিয়ে সেদিন বিয়ের পিড়িতে বসা আমার উচিত হয়নি। তোমার কষ্টটা আমার উপলব্ধি করা প্রয়োজন ছিল, কিন্তু তা আমি করিনি। এর জন্য হয়তো উপরওয়ালা আমার বিয়ে এইভাবে ভেঙে দিয়েছে। নিশ্চুপ। আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিবা? এবার কথা দিচ্ছি, আর কখনো তোমাকে কষ্টের মাঝে ফেলবো না। প্রয়োজনে বাবার সঙ্গে কথা বলে আমাদের সম্পর্কের কথা জানাবো। তোমার যখন বাবা বিয়ে ঠিক করলো তখন তো মুখ ফুটে আমার কথা বলার একটু সাহস পেলে না, তাহলে এখন কেমনে পাবে? এবারও নিশ্চুপ। প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোই বাসনি, আর সম্পর্কে যেহেতু একবার ভেঙেছে তো দ্বিতীয়বার জোড়া লাগানোর প্রয়োজন নেই। প্লিজ এমনটা বলো না, একবার তো সুযোগ দাও। সম্ভব না। প্লিজ এবার সুযোগটা দাও। সেদিন মাফির আকুতি মিনতি দেখে প্রথমে ভেবে নিলাম যা হবার তা হয়েছে, এবার না হয় আপন করে নিই, কিন্তু পরক্ষণে নিজের আত্মসম্মানের কথা ভেবে আপন করে নিইনি। সম্পর্ক যেহেতু একবার ভেঙেছে, জোড়া লাগানোর নো মোর চান্স। এরকম চিন্তাধারা নিয়ে মাফির জীবন থেকে সরে যাই। ক্যাম্পাসে আসলে মাফি অনেক অনুরোধ করে বলে পুনরায় রিলেশনটা কন্টিনিউ করতে, কিন্তু আমি তা শুনিনি। কয়েক মাস পর মাফির বিয়েও হয়ে যায়। বিয়ের রাতে মাফি ফোন করে কান্নাকাটি করে। শেষবারের মতো বলেছিল, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসবা, আপন করে নিবা। বলো আমি এই বিয়ে ছেলে এখনই তোমার কাছে ছুটে যাব, তবুও তুমি মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। মাফির কথার প্রতি উত্তরে বলেছিলাম, তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবে হ্যাঁ, ওই দিন যদি রেস্টুরেন্টে ব্রেকআপ না করতে তাহলে আর যেভাবেই হোক তোমাকে নিজের কাছে নিয়ে আসতাম, কিন্তু এখন তা সম্ভব না। তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। আল্লাহ হাফিজ। পরিশেষে একটা কথাই বলতে চাই সবাইকে উদ্দেশ্য করে, সেটা হলো যে একবার সম্পর্ক ভাঙে, সে যে দ্বিতীয়বার ভাঙে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সে যদি সাহস করে বাবার কাছে বলতেই পারতো, তাহলে আগে বললো না কেন? এখন কি এতটাই সাহস বেড়ে গেল? আসলে ভালোবাসা যে মিথ্যা তা না, ভালো যারা বাসে তারাই মিথ্যা, কিন্তু ভালোবাসা মিথ্যা না। সত্যিকারে ভালোবাসতে জানলে সেটা কখনো মিথ্যা হয় না। তাই যদি কাউকে ভালোবাসতে চাও, মন থেকে ভালোবেসো, টাইম পাস করার ভালোবেসো না। আর যদি টাইম পাস করার ইচ্ছে থাকে, সেরকমেরই জীবনসঙ্গী বেছে নিয়ে টাইম পাস করো। তাকে আগে জানিয়ে দাও, তোমাকে আমি বিয়ে করতে পারবো না, জাস্ট টাইম পাস। তুমি কি রাজি? দেখো সে রাজি হয় কিনা। অবশ্যই রাজি হবে, কারণ তুমি যেরকম কোয়ালিটি তেমন কোয়ালিটি তুমিও পাবে। আল্লাহ হাফেজ।